বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যে ইসকন একটি হিন্দু ধর্মীয়। এতগুলো হিন্দু সম্প্রদায় কিভাবে একত্রিত হলো? আসলে কি সেখানে শুধুমাত্র হিন্দুই রয়েছেন, নাকি এখানে আওয়ামী লীগের দোসররা রয়েছেন? এটাই যেন এখন প্রশ্ন নেটিজনদের। তারা বলছেন ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও দেওয়া হবে এবং ডক্টর ইউনূসকে গণধোলাই দেওয়া হবে। এরকম সাহস তারা কিভাবে পেল? নাকি তারা ইন্ধন যোগাচ্ছে শেখ হাসিনাকে দেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবেন? মাত্র 3 মাসের মাথায় সেখানে একের পর এক এমন অনৈক্য ও সংঘাতের ঘটনায় বিস্মিত দেশের মানুষ। ইসকনকে যদি প্রথম থেকে মোকাবেলা করা যেত, প্রথমেই যদি ব্যান করে দেওয়া যেত, তাহলে কারণ মনে রাখবেন ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন, ইটস আ পলিটিক্যাল অর্গানাইজেশন। হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারেন। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম, ভেরি ইনক্লুসিভ। ইসকন নিয়ে হচ্ছে আমার যতটুকু মনে হয়, ইসকন 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটে। তো যেহেতু এটা ইউনাইটেড স্টেটে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মানে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, সেই কারণে তাকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ, চলে ভাঙচুর। এদিকে এদের হাতে এরকম ছুরি বললাম দেখে কোনোভাবেই মনে হচ্ছে না তারা আসলে ইসকন, তারা আওয়ামী লীগের যে দোসর। এবার সরাসরি ইসকন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলল আমাদের কলিজা টুকরো মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর এবং শায়েখ আহমদুল্লাহ হুজুর। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর এবং শায়েখ আহমদুল্লাহ হুজুর তারা সরাসরি লাইভে এসে বলেছেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি এই ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিওটি, একেবারে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। আজকের ভিডিওটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ধর্মীয় সংগঠন দেখলাম যে চট্টগ্রামে কিছু ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে ফুড ফর লাইফ একটি প্রোগ্রাম, ওদের রথযাত্রা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস হচ্ছে ওদের ইলাবোরেশন পুরো সংগঠনের। তো তারা ওই রথযাত্রার প্রসাদ খাইয়ে ছোট ছোট শিশুদেরকে দেখলাম যে হরে কৃষ্ণ হরে রাম এগুলো পড়াচ্ছে। তো এটা খুবই দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং আমাদের জন্য। এই ব্যাপারে অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি। আমরা কোথাও শুনেছি যে শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীদেরকে খাওয়ানো হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা ছবিতে এবং কিছু ভিডিওতে দেখেছি মুসলিম শিক্ষার্থীদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়েছে, যেহেতু তাদের কল্পিত দেবদেবীর নাম বলে এই প্রসাদগুলোকে ডেডিকেট করা হয় এবং হরে কৃষ্ণ হরে রাম বলে খাওয়া কোনো মুসলমানের জন্য এটা বৈধ হতে পারে না, কারণ আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করি। সো এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের সাথে টোটালি কন্ট্রাডিক্ট করে। তো যদি সত্যিই কোনো মুসলমান শিশু সন্তানকে, কোমলমতি শিশুদেরকে তারা ছলে বলে কৌশলের আশ্রয় নিয়ে এটা করে থাকে, এটা খুবই খারাপ একটি ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আশ্চর্য হচ্ছি যে কোনো মুসলিম ছাত্রছাত্রী যদি এটা গ্রহণ করে থাকে, তাহলে একটি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে এটা কিভাবে সম্ভব? সেখানকার প্রিন্সিপাল, সেখানকার গভর্নিং বোর্ডের মেম্বারদের অনুমতি ছাড়া কিভাবে এই কাজটি আঞ্জাম দেওয়া হয়েছে? আমি চাইবো যে সচেতন মুসলিম যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে। আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এই ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে, যাতে করে আমাদের ঈমান, আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ধর্মীয় চেতনার ভেতরে যাতে কোনো ধরনের আঘাত না আসে। আমরা চাইবো যে আবহমান কাল থেকে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে ছিলাম, যে যার ধর্ম পালন করেছি, কিন্তু অন্যের ধর্মীয় বিষয়ে আমরা কখনো বাধা দেইনি। পারে হামলায় নিহত হন একজন আইনজীবী। আমরা আইনজীবীরা সাধারণ পাবলিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে পর্যন্ত যখন আসি, আমাদের এই আলিফ ভাই একটু বাংলাদেশ রাস্তা থেকে একটু যখন ওপর দিকে গেছে, এককভাবে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারের ওখানে নিয়ে ওনাকে ইট দিয়ে তেতলে এবং কুপিয়ে মেরে একদম পুরা মাথা আহত করে ফেলছে। পরে আমরা সিএনজি নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আস্তে আস্তে মেডিকেলে যখন আনছি, মেডিকেল আনার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আমরা এটার বিচার চাচ্ছি, শুধু বিচার না, আজকে রাত্রের মধ্যে ইসকনের যত নেতাকর্মী আছে
সব অ্যারেস্ট হতে হবে। আইনজীবী হত্যায় জড়িত ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। মেথরপাটি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা বটি কিরিস নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুপিয়ে হত্যা করেছে। যতই প্রশাসনিকভাবে আমরা কড়াকড়ির মধ্যে আসবো ততই আমরা শান্তি পাবো। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন বলে দাবি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা চট্টগ্রামে। পরিস্থিতি মোকাবিলায় 7 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। এদিকে আইনজীবী হত্যা ও দোষরদের গ্রেপ্তারের প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি। তারা আরো বাইরে থেকে আরো অনেকগুলো সদস্য থেকে এখানে জড়ো করে তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন স্থাপনার মধ্যে হামলা করে এবং এক পর্যায়ে ওখান থেকে নেমে যাওয়ার পরে আমাদের মুসলিমদের প্রাণের স্পন্দন আমাদের মসজিদে ওরা হামলা করে। দেশবাসীর কাছে জানাতে চাই সবাইকে ধৈর্য ধরার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কোনো শৃঙ্খলতা না দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাডভান্স হয় তাদেরকে সহযোগিতা করার জন্য। যদি প্রথম থেকে মোকাবেলা করা যেত, প্রথমে যদি ব্যান করে দেওয়া যেত, তাহলে কারণ মনে রাখবেন ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন, ইটস আ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটা পলিটিক্যাল অর্গানাইজেশন এবং দে উইল ক্রিয়েট, এবং তারা বাংলাদেশের উপস্থিতিটা হলো অন্য দেশের উপস্থিতির তুলনায় ভিন্ন। এরা এখানেও তাদের উপস্থিতি সরব আছে আমেরিকাতে, এবং তারা এখন এখানে তারা এই প্যাকের মতো টাকা পয়সা পলিটিশিয়ানদের দেওয়া শুরু করেছে এবং ফান্ড রেডি করে এই ফান্ডটা তারা বিভিন্ন ধরনের কংগ্রেসম্যান সেনেটরদেরকে দেয় তারা, কেননা এদেরকে দিয়েই তারা এই বক্তব্যটা দেওয়ায়। আমি বলছিলাম যে দে আর ডেঞ্জারাস। তারা বাংলাদেশকে তারা চায় অখণ্ড ভারত। 99% হিন্দু সনাতন ধর্মের যারা আছেন, আমি সরি লেট মি মেক মাইসেলফ কারেক্ট, কমপক্ষে 75% সনাতন ধর্মের ভাই বন্ধুরা যারা আছেন তারা বাংলাদেশে থাকেন, স্বপ্ন দেখেন তারা ভারতে আছেন। তারা স্বপ্ন দেখেন ভারত একসময় বাংলাদেশ ভারতের অধিভুক্ত হবে, এদেশটা আপনার ভারত হবে, এদেশে আমরা সবকিছু করব, এদেশে আমরা নিয়ন্ত্রণ, এভাবে তারা স্বপ্ন দেখেন 24 আওয়ার্স। আজকে 3.5 মাস পরে এসে অস্থিতিশীল বাংলাদেশ আবারও রীতিমতো ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। 18 কোটি মানুষ, 40 কোটি মানুষের বিরুদ্ধে। আমি বলেছিলাম যে বাংলাদেশ মুক্ত হয়েছে ফেসিস থেকে, বাট ভবিষ্যতের যে ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশ দিকে আসতেছে, এটা ফেস করা বা এটার কোনো কেস স্টাডি করেছেন কিনা এই গভর্নমেন্ট। তারা যদি মনে করেন শেখ হাসিনা চলে গেছেন, দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি, দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি ফর বাংলাদেশ। এটা আমি বলেছিলাম বারবার আমরা যে এমন কিছু আসবে, কেননা মনে রাখবেন যে যারা অস্তিত্বহীন হয়েছে তারা আসলে কারা, এটার উপরে কোনো কেস স্টাডি হয়েছে কিনা, SWOT অ্যানালাইসিস হয়েছে কিনা, যে হোয়াট ইজ দেয়ার প্রবলেমস এন্ড can they return, if they return how they can return, who they will use to return into Bangladesh, এই কেস স্টাডি হয়েছে কিনা। আমি সরকারের ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা আছেন তাদের প্রতি বলতে চাই, করেছেন কিনা এটা, বুঝেছেন কিনা এটা। আজকে বাংলাদেশ অস্থির, 99.9% মানুষের এই অংশগ্রহণে মাত্র আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পরে অস্থিতিশীল বাংলাদেশ কারা দায়ী এর জন্য খুঁজে বের করতে হবে প্রত্যেকটা বাংলাদেশিকে। আমি ওয়ার্নিং দিয়েছিলাম আপনাদেরকে প্রত্যেকটা দিন, বলে এতটা বাড়াবাড়ি করবেন না। আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমরা অনেকে আছি, আমরা অস্থিতিশীলতার চূড়ান্ত মাত্রা, আনলিমিটেড বিহেভিয়ার আমরা দেখাচ্ছি, আমাদের কোনো কমন সেন্স নাই, যা ইচ্ছা তাই করতেছি, বিকজ আমরা মনে করি আমাদেরকে পিপল সাপোর্ট করে যা ইচ্ছা তাই করা যাবে, যা ইচ্ছা তাই বলা যাবে, যা ইচ্ছা তাই পদক্ষেপ নেওয়া যাবে। একটা ভয়ঙ্কর ফ্রাজাইল সিচুয়েশনের উপর দাঁড়িয়ে বাংলাদেশ, এই অবস্থার মধ্যে দিয়ে আমরা কোনো কমন সেন্স আমরা অ্যাপ্লাই করতেছি না। দেশের বিরুদ্ধে আমরা সীমাহীন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডায় লিপ্ত এই সরকারের বিরুদ্ধে আমরা বারবার বলেছিলাম, ইফ দিস গভর্নমেন্ট ফেইলস লেডিস এন্ড জেন্টলম্যান উইল বি ফেইল ফর এভার। এটা বিএনপির তারেক রহমান সাহেব, জনাব তারেক রহমান, উনিও বলেছেন যে এই সরকার যদি ফেল করে ভয়ঙ্কর আপনার এই ব্যর্থতা বা ফেইলিওর আমাদের সামনে আছে। ওয়াই? বারবার আমরা বলছি যে ভারত কেন্দ্রিক যে গোষ্ঠীটা, এরা কখনোই ছেড়ে দিবে না, কারণ এদের সীমাহীন পরাজয় করেছে বাংলাদেশে। সব জায়গায় পরাজয় হচ্ছে তাদের, একটা জায়গার পরাজয় তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না, কেননা এটা তাদের দীর্ঘদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন ছিল। এ দেশটাকে তারা কন্ট্রোল করবে, এদেশের শত বিলিয়ন ডলার্সের বাজারটাকে তারা কন্ট্রোল করে নিজেদের জিম্মায় তারা রাখবে, এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে কুক্ষিগত করে রাখবে তাদের লোকাল এজেন্ট দিয়ে। এবং এটা সীমাহীন ব্যর্থতা। মনে রাখবেন
তারা মালদ্বীপ ছেড়ে এসেছে, নাথিং হ্যাপেন টু দেম, দে ডিডন্ট রিটেলিয়েট টু দ্যাট, রাইট? নেপাল ছেড়ে এসেছে, নাথিং হ্যাপেন টু দেম। শ্রীলঙ্কাতে বাড়ি খেয়েছেন, নাথিং হ্যাপেন টু দেম। প্রত্যেকটা জায়গাতে তারা আপনার বাড়ি খেয়েছেন, কোনো কিছু হয় নাই। কিন্তু বাংলাদেশের বাড়িটা, ওয়াই? বিগত আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশটাকে এমন ভাবে তাদের কুলে তুলে দিয়েছিল যে এখানে জড়িয়ে ধরতে কুলের ভিতরে এতটা মজা এবং এতটা, আমি যদি বলি আরাম এবং ফিলিংস, ইমোশনস, যে এটা আর কখনো তারা ছাড়তে পারে নাই। কয়েকটা দিক আমি বলছিলাম যে ভারতকে যদি আমরা ট্যাকল করতে পারি, বাংলাদেশ উইল বি মোস্ট প্রসপারাস এন্ড হ্যাপি এন্ড সাকসেসফুল কান্ট্রি অন দিস প্ল্যানেট। এটা আমরা গভর্নমেন্টকে বারবার বলেছি, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা অযথা অপদার্থ কিছু উপদেষ্টা পরিষদ নিয়ে এসেছেন। এই জন্য দায়ী কারা? আমাদেরকে খুঁজতে হবে এখন। আমি কিন্তু বারবার আমরা ওয়ার্নিং দিচ্ছি, ইট ইজ কামিং এন্ড ইট উইল কাম। এবং এই ইসকনকে যদি প্রথম থেকে মোকাবেলা করা যেত, প্রথমে যদি ব্যান করে দিয়ে দেওয়া যেত, তাহলে, কারণ মনে রাখবেন, ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন, ইটস আ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটা পলিটিক্যাল অর্গানাইজেশন এবং দে উইল ক্রিয়েট, এবং তারা বাংলাদেশের উপস্থিতিটা হলো অন্য দেশের উপস্থিতির তুলনায় ভিন্ন। এরা এখানেও তারা তাদের উপস্থিতি সরব আছে আমেরিকাতে, এবং তারা এখন এখানে তারা এই প্যাকের মতো টাকা পয়সা পলিটিশিয়ানদের দেওয়া শুরু করেছে এবং ফান্ড রেডি করে এই ফান্ডটা তারা বিভিন্ন ধরনের কংগ্রেসম্যান সেনেটরদেরকে দেয় তারা, কেননা এদেরকে দিয়েই তারা এই বক্তব্যটা দেওয়ায়। আমি বলছিলাম যে দ্যাট ডেঞ্জারাস। তারা বাংলাদেশকে তারা চায় অখণ্ড ভারত। 99% হিন্দু সনাতন ধর্মের যারা আছেন, আমি সরি, লেট মি মেক মাইসেলফ কারেক্ট, কমপক্ষে 75% সনাতন ধর্মের ভাই বন্ধুরা যারা আছেন, তারা বাংলাদেশে থাকেন, স্বপ্ন দেখেন তারা ভারতে আছেন। তারা স্বপ্ন দেখেন ভারত একসময় বাংলাদেশ ভারতের অধিভুক্ত হবে, এদেশটা আপনার ভারত হবে, এদেশে আমরা সবকিছু করব, এদেশে আমরা নিয়ন্ত্রণ, এভাবে তারা স্বপ্ন দেখেন। তিনি সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে। তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্ম মতে সাধনা করেছিলেন। অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন, তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ, প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছার। তিনি বলেছিলেন কোন ধর্মকে অশ্রদ্ধা বা ঘৃণার চোখে দেখতে নেই। এটা হিন্দু ধর্ম, যেখানে রামকৃষ্ণ জন্মায়, বিবেকানন্দ জন্মায়, শ্রী চৈতন্য জন্মায়, আর হিন্দুত্বে জন্মায় কসাই মোদী, মোহন ভগত, নাথুরাম গডসে। হিন্দু ধর্ম বলে যত মত তত পথ, আর হিন্দুত্ব বলে না, সে বলে যত মত তত পথ নয়, সে বলে না, আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমার জীবন ব্যবস্থায় শ্রেষ্ঠ। এটা মনে করাতে কোনো আপত্তি থাকতো না। আমার বাবাকে আমার শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হতেই পারে, এটাতে কারো কোনো আপত্তি থাকবে না, এটাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। সেটা যদি একান্ত আমার নিজের ভালো লাগার বিষয় হয়েই থাকে। কিন্তু শ্রেষ্ঠত্বের ধারণা শুধু ধারণা হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না। শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় প্রতিষ্ঠা চায়। তাই শেখ মুজিব যখন শ্রেষ্ঠ বাঙালি, সেটা শুধু হাসিনার অন্তরে, হাসিনার পিতা হিসেবেই শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবে না। এই ধারণাটাই হাসিনাকে তাড়িত করবে যেন সে পিতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ছাড়ে, এবং সেটাই সে করেছে। সে তার বাবার সমালোচনাকে ক্রিমিনালাইজ করেছে, তার বাবার সমালোচনাকারীদের ধরে ধরে শাস্তি দিয়েছে, হাইকোর্ট দিয়ে জবরদস্তি করে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার বাবার মূর্তি বসিয়েছে একের পর এক। একইভাবে হিন্দুত্ব যখন তার ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে, তখন সে মসজিদ ভেঙে মন্দির বানাবেই। সে ধরে ধরে মুসলমানকে জয় শ্রীরাম বলাবে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মুসলমান আর দলিত মারবেই। এতে তার কোনো গ্লানি হবে না, কারণ সে তো করছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মহিমা বৃদ্ধির জন্য। কারণ তার কাছে তো ইসলাম ধর্ম নিকৃষ্ট, তো সে নিকৃষ্ট ধর্মের অনুসারী একজনকে সে তার ধর্মের শ্রেষ্ঠ ধর্মের একটা বয়ান তার মুখ দিয়ে বলাচ্ছে, সে তো তার ভালোই করছে। বুঝলেন তো শ্রেষ্ঠত্বের ধারণা কেন সমস্যা? এই শ্রেষ্ঠত্বের ধারণায় জন্ম দিয়েছিল হিটলারের। আর্য জাতির বিশুদ্ধতা প্রতিষ্ঠায় সারা দুনিয়াকে ছারখার করে দিয়েছিল। শ্রেষ্ঠত্বের ধারণা এমন বিপজ্জনক, আপনার মনে হতেই পারে চেবা শুটকি দুনিয়ার সেরা খাবার। এখন আপনি এটা যখন মনে করবেন, আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চেবা শুটকি খাওয়ানো। আপনি অপ্রাসঙ্গিক ভাবে দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন। চেবা শুটকি খাইছেন? আহারে, চেবা শুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে। ভাইজান মনে রাখবেন, দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চেবা শুটকি খাইতে গেলে বমি করে দিবে, কারণ তাদের টেস্ট ডিফারেন্ট।
মোদির হিন্দুত্ববাদ এই কারণেই বিপজ্জনক, এই জন্যই মোদিকে ঠেকাতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে থাকা একটা দেশ এবং মূলত মুসলমান প্রধান দেশ, তাই বিপদ আমাদের বেশি। মোদির হিন্দুত্ববাদ সবচেয়ে বেশি ক্ষতি করবে আমাদের, করেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। মোদির কারণেই তো হাসিনার ফ্যাসিবাদ এতদিন টিকে আছে। শ্রেষ্ঠত্বের ধারণাকে সবসময় সামলে সমঝে চলতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে। শেষে একটা কৌতুক বলি শোনে, মোদি তো সাধু ছিল, জানেন নিশ্চয়ই, যৌবনে হিমালয় ঘুরে বেড়াতো, ঠিক এইভাবে। তো একদিন সে লোকালয়ে আসছে, রাত হয়েছে, গেরস্তের বাসায় গিয়ে আশ্রয় চেয়েছে। তো গেরস্ত বলে, সাধু আমার বাসায় তো ঘর একটাই, আমার ঘরে থাকতে দিতে পারছি না, তবে আমার গোয়াল ঘর আছে, চাইলে ওখানে থাকতে পারেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমার গোয়াল ঘরে শুধু পাঠা আছে, বোঝেনি তো, ওদের গায়ে খুব দুর্গন্ধ হয়। মোদি বলে, কই বাত নেই, আমি গোমাতার সন্তান, পাঠার সাথে থাকতে অসুবিধা হবে কেন? তো মোদি গোয়াল ঘরে ঘুমাতে গেল। তো সকালে গেরস্ত উঠে দেখে মোদি আরামে ঘুমাচ্ছে, কিন্তু গোয়াল ঘর ফাঁকা, সব পাঠা মোদির দুর্গন্ধে দড়ি দড়ি ছিঁড়ে পালাইছে। হিন্দুত্বের দুর্গন্ধ এতই তীব্র। ইসলাম যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসলাম যে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। এই ধরনের বক্তব্য কখন দিল আমি জানি না, সেটা কারণ হচ্ছে যে এটা কোনো মানে রিউমার কিনা, না আমি এই ধরনের বক্তব্য শুনি নাই। এটা পিপলের এক্সক্লুসিভ একটা ভিডিও একটু আগে গেছে, সেখানে আমিও আগে জানতাম না। এই বক্তব্যটা উনি 2021 সালে রক্তের শারদে ওই প্রোগ্রামে দিয়েছেন। চিন্ময় বাবুর একটা বক্তব্য শুনলেন যে ইসকন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, এই শব্দটা ভিডিওতে শুনেছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য। তাহলে কি ইসকন কি রিলিজিয়াস অর্গানাইজেশন হলে সেটার প্রতিনিধি হিসেবে তিনি কি এটা বলতে পারেন? আচ্ছা, 2021 সালে তো তিনি আমাদের জোটের মুখপাত্র ছিলেন না, আমাদের ওই ব্যক্তিকে জোটের মুখপাত্র বানিয়েছেন যে 2021 সালে বলেছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। তাকে আমরা মুখপাত্র বানানোর পরে তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা? এই বক্তব্য অনেক আগের বক্তব্য, আমি আগে বলেছি যে এই ধরনের বক্তব্য উনি গত 3 মাসে দেন নাই। কোন আসলে কি করতে চায় বড় প্রশ্ন, আমি ছোট করে একটা কারণ রয়েছে কথাটা জিজ্ঞাসা করার জন্য আপনার কাছ থেকে। এটা যদি জিজ্ঞাসা করে শুরু করি, ইসকন বাংলাদেশে কি করতে চাচ্ছে, ইসকনের আন্দোলনটা কিসের জন্য? ধন্যবাদ। আমি প্রথমে যেটি বলতে চাচ্ছি যে আমি কয়েকজন আলোচকের আলোচনা শুনলাম, আমরা একটা ভুল জায়গা থেকে আলোচনাটা শুরু করেছি এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের আজকে যে সংখ্যালঘুদের যে আন্দোলন সারা দেশে, সেটার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই। আমি আগেও বলেছি, আজকেও বলেছি এবং দায়িত্ব নিয়েই বলছি, আমাদের এই আন্দোলনের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই এবং ছিলও না, এবং তারা নিজেরাও বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এবং বর্তমানে বাংলাদেশে কোনটা, সরি, ইসকনের কোন আন্দোলন কি বাংলাদেশে চলছে না বর্তমানে? না, ইসকনের কোন আন্দোলন বাংলাদেশে চলছে না। আপনি যদি পেপার পত্রিকায় দেখাতে পারেন লাস্ট 3 মাস 4 মাসে ইসকন কোন আন্দোলন করেছে, পত্রিকা দেখাতে পারবেন। ইসকন আন্দোলন করছে না তো। বলতে কি এর আগে কি আন্দোলন করেছিল ইসকন? এর আগে ইসকন আমাদের আগে জানতে হবে ইসকনটা কি। ইসকন হচ্ছে একটা আধ্যাত্মিক সংগঠন। আমি এই আন্দোলনটা করেছিল কিনা, এর আগে করেছিল কিনা? আপনি 3-4 মাস বলে এখানে আমাকে আটকে ফেললেন, এখানেও বলুন না। আমি বলেছি যে আন্দোলন তো আমাদের 3-4 মাস, আমি এই আন্দোলনের কথা বলছি যে আন্দোলনকে ঘিরে আজকে আলোচনাটা হচ্ছে। বরং আমার আজকে যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি তো এই সরকারের সময় আমরা দিই নাই। এই 8 দফা দাবির 7 দফা দাবি আমরা দিয়েছি 2006 সালে 17 সেপ্টেম্বর। এবং স্পষ্টভাবে জনাব পলাশকান্তি, আপনার কাছে স্পষ্টভাবে একটা জিনিস জানতে চাই, জনাব চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইসকনের বা আপনাদের আন্দোলনের মধ্যে বিভিন্ন ভাবে তিনি বক্তব্য রেখেছেন, তিনি কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা? আপনাদের যে আন্দোলন, যেটা আপনি বলছেন যে এটা ইসকনের না, এটা আপনাদের, এর সাথে কি চিন্ময় কুমার দাস সম্পৃক্ত কিনা? আচ্ছা, এখানে যে আমাদের ছাত্র যুবরা যে 8 দফা দাবি দিয়েছিল, সেই প্রেক্ষাপটে একটা সংগঠন গড়ে উঠেছে সংখ্যালঘু জোট। সেই সংখ্যালঘু জোটের অনেকগুলো নেতার মধ্যে আমাদের চিন্ময় প্রভু সেখানে মুখপাত্র দায়িত্ব পালন করছেন। অর্থাৎ চিন্ময় প্রভুকে আমরা মুখপাত্র দায়িত্ব পালন করতে বলেছি, এবং সেই ইসকনের পক্ষ থেকে না, এই দেশের সাধারণ হিন্দু জনগণের পক্ষ থেকেই আমাদের এই জোটের সে মুখপাত্র দায়িত্ব পালন করছেন, এর বাইরে কিছু না। এবং এখানে ইসকনের কোনো সমর্থন, ইসকনের তিনি নেতা,
সেই ইসকনের কিন্তু মানে চট্টগ্রাম বিভাগীয় নেতা ইতিমধ্যে কিন্তু তাকে সেই পদ থেকে আমাদের সাথে আন্দোলন করার কারণে কিন্তু তাকে সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে। তো ইসকনের যে অ্যাক্টিভিটি বাংলাদেশের কর্মকাণ্ড রয়েছে, আপনাদের ইসকন সম্পর্কে আরো জানতে হবে, আরো পড়তে হবে, আরো বুঝতে হবে। ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোনো প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে কথা তো সংগঠন তো ধর্মীয় সংগঠন এভাবে রাজনৈতিক আচরণ করে? হ্যাঁ, একটা দেখান ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। অসংখ্য আছে, অসংখ্য। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি লিংক দিয়ে দেব সব। আচ্ছা, ইসকনে শুনেন, ইসকনের প্রোগ্রামে কোনো সম্পর্ক নাই না। না, ওকে, একটু শুনেন তাহলে, আমি একটু একটা জিনিস দেখাই। না, উনি তো ইসকনের থেকে, উনি তো ইসকনের না তো। আবার একটা জিনিস ভুল হচ্ছে, উনি তো একজন ব্যক্তি, উনি তো আমাদের জি ইসকনের মুখপাত্র হয়ে উনি একটা আধ্যাত্মিক সংগঠনের মুখপাত্র। আচ্ছা, আপনি যদি উনি ইসকনের মুখপাত্র না, আবার ভুল হচ্ছে। এক সেকেন্ড, আপনি তো কথাটা শুনতেই দিচ্ছেন না। এখানে হাজার মানুষ দেখছে, আপনাকে একটু বুঝতে হবে। দাদা, আপনি কথাটাকে আগে শুনুন, 1 মিনিট 10 সেকেন্ড কথাটা শুনে এরপর বলুন। আপনি তো ফাঁকি দিয়ে বলছেন, আর ওনার কথা আমি শুনতে পাচ্ছি না। একটু রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে সোমবার। আবার কে চালাচ্ছেন? আমার এটি শোনা যাচ্ছে না। সেই বাংলাদেশ করেছেন, সেই বাংলাদেশের হাল করেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে, আরে তারেক, আমি তো শোনাচ্ছিলাম, আপনাকে শুনতে পাচ্ছিলেন না। আপনারটা আসছিল না, ওই জন্য আমি শোনাইছি। আমিও চালাচ্ছি ওদিকে, আপনি চালাচ্ছেন, কোনোটাই শুনতে পাচ্ছিলেন না। আপনি কি ওই লাইনটুকু আমি শোনাতে যাচ্ছিলাম, ওই লাইনটুকু আপনি শোনান তাহলে, যেটা আমাদের ফেস দ্য পিপল মনে গেছে। শব্দ আসছে না, আমি শোনাচ্ছি এটা। সাগর ভাই, আপনি শোনান। এই তো, হ্যাঁ। সেই বাংলাদেশ করেছেন, সেই বাংলাদেশের হাল করেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা এইখানে এই জায়গাটাতে পলাশকান্তিতে আপনাকে আমি অবশ্যই আপনার সাথে আমি জানি যে ইসকনের কোনো সম্পর্ক নাই, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি। কিন্তু ইসকন এবং চিন্ময় কুমার দাসের সাথে এবং চিন্ময় কুমার দাসদের যে আন্দোলন, সেটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু আমি এই বক্তব্যের মধ্যে খুঁজে পাই না। আপনি যেটা রিফার করলেন চিন্ময় কুমার দাসের সম্পৃক্ততার কথা রাজনীতির সাথে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাদের আন্দোলনটা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আচ্ছা, ইসকনের যে প্রোগ্রামগুলি হয় সেখানে কিন্তু আওয়ামী লীগ নেতারাও যায়, বিএনপি নেতারাও যায়, এবং বিভিন্ন সুশীল সমাজের নেতারাও যায়। এবং ইসকন, আমি বারবারই বলেছি যে ইসকন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। ইসকন একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান, স্পিরিচুয়াল প্রতিষ্ঠান। এবং আমাদের মূল বিষয়টা, সমস্যাটা হচ্ছে কি চিন্ময় প্রভুকে ঘিরে। চিন্ময় প্রভু কিন্তু ইসকনের পক্ষ থেকে আমাদের এখানে আসে নাই। চিন্ময় প্রভুকে আমি চিন্ময় কুমার প্রভু এবং ইসকনের ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ উদ্বিগ্ন, এবং তারা আসলে কি করতে চায় চিন্ময় কুমার প্রভু। আপনাদের সম্পর্ক, আপনাদের সংগঠন নিয়ে একটা কুশব্দ কেউ করেনি, আপনারা আপনাদের মতো করছেন। কিন্তু আপনারা যেহেতু বর্তমান চিন্ময় কুমার প্রভু গ্রেপ্তার হওয়ার পর আপনারা স্বাভাবিকভাবে জড়ো হয়েছেন, আন্দোলন করছেন, তার মানে চিন্ময় কুমার প্রভুকে নিয়ে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন। কিন্তু তার যে কর্মকাণ্ডটা তিনি করে যাচ্ছেন সেগুলো নিয়ে বাংলাদেশের মানুষ যথেষ্ট উদ্বিগ্ন, এবং বর্তমান সরকারের উদ্বিগ্ন, যে কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই জায়গাটা আপনি মনে করেন কিনা যে চিন্ময় কুমার প্রভুর এই যে কর্মকাণ্ডগুলি, এগুলি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আগের সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে ধারণা করছে? আপনার না, এটা আমি একেবারেই মনে করি না। চিন্ময় প্রভু, তার বক্তব্য, তার কার্যক্রম, সে হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের বিপক্ষে কথা বলছে। এবং আজকে চিন্ময় প্রভু কথা না বললে কালকে আরেকজন বলবেন, কালকে পরশুদিন আরেকজন বলবেন। অর্থাৎ এখানে ব্যক্তি চিন্ময়কে বড় করে দেখার কিছু নাই। যে আজকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, কালকে আরেকজন কথা বলবেন, আরেকজন মুখপাত্র হবেন, এবং সে অন্য কোনো সংগঠন থেকেও মুখপাত্র হতে পারে, কালকে আরেকটা সংগঠন থেকে মুখপাত্র হবে।
আমাদের সংগঠনের স্বার্থে আমরা এক একটা সংগঠন থেকে জি আমি শেষ করি একটু বলতে চাই, আপনি এইখানে তো চিন্ময় বাবুর একটা বক্তব্য শুনলেন যে ইসকন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এই শব্দটা ভিডিওতে শুনেছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য। তাহলে কি ইসকন কি রিলিজিয়াস অর্গানাইজেশন হলে সেটার প্রতিনিধি হিসেবে তিনি কি এটা বলতে পারেন? আচ্ছা, এরপর যদি রিলিজিয়াস অর্গানাইজেশন হয়েও থাকে, আচ্ছা এই ধরনের হ্যাঁ পরশকান্তি এই ধরনের বক্তব্য কখন দিল আমি জানি না সেটা, কারণ হচ্ছে যে এটা কোনো মানে রিউমার কিনা না আমি এই ধরনের বক্তব্য শুনি নাই। পিপলের এক্সক্লুসিভ একটা ভিডিও একটু আগে গেছে, সেখানে আমিও আগে জানতাম না। এই বক্তব্যটা উনি 2021 সালে রক্তের শারদে ওই প্রোগ্রামে দিয়েছেন। আচ্ছা না আমি এই সময়টা 2021 সালে সেটা বলেন। হ্যাঁ বলো 2021 সালে সে বলেছে যে হলো শেখ হাসিনা ইসকন না 2021 সালে তো আমি শেষ করি। 2021 সালে তো তিনি আমাদের জোটের মুখপাত্র ছিলেন না। আমাদের ওই ব্যক্তিকে জোটের মুখপাত্র বানিয়েছেন যে 2021 সালে বলেছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসকন প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আপনারা মুখপাত্র বানিয়েছেন। এখন জিনিসটা হচ্ছে যে ওই সময় তারা তাদের 21 সালের চিন্ময় এবং ওই সময় তার বক্তব্য কোনো দায়িত্ব আমরা নিব না। আমাদের দায় হচ্ছে যে তাকে আমরা মুখপাত্র বানানোর পরে তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা। এই বক্তব্য অনেক আগে বক্তব্য, আমি আগে বলেছি যে এই ধরনের বক্তব্য গত 3 মাসে দেন নাই। আপনি ওই সময়ের বক্তব্যের দায় নিবেন না, এখন আবার তিনি ওলট পালট বক্তব্য দিচ্ছে, এখনটাও নিবেন না। আবার এখন বলছেন উনি ইসকনের কেউ না, 21 সালের কথা বলছেন, তখনও ইসকনের কেউ ছিল না। তো তখন উনি ইসকন ছিলেন। আমি বলি আচ্ছা বলেন প্লিজ। আমি বলি উনি 2021 সালে যখন দেশব্যাপী আওয়ামী লীগের সময়ে দেশব্যাপী দুর্গাপূজায় 46টা জেলায় যখন আক্রমণ হয়েছে তখন কিন্তু ইসকন এটা প্রতিবাদ করেছিলেন এবং সারা দেশব্যাপী তারা প্রতিবাদ করেছিলেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আমরা প্রতিবাদ করেছি এবং আমরা 1 মাস ব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি ওই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আমরা বলেছি এর বিরুদ্ধে সেই প্রোগ্রামে ইসকনের যে আপনাদের প্রভু সে বললো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইসকন প্রতিষ্ঠান 2021 সালে যে আপনারা বললেন না আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, কেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে আবার আপনারা বলেন শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করতে চান না। যদি তারা এই ধরনের বক্তব্য দিয়েছে সরকারের আমরা কিন্তু বারবারই বলেছিলাম যে ওই সময় সরকারের ভিতরেও অনেক সাম্প্রদায়িক শক্তি লুকানো ছিল। এই সাম্প্রদায়িক শক্তি এবং আওয়ামী লীগের ভিতরে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতনকারীরা ছিল আমরা বারবার কিন্তু তাদেরকে চিহ্নিত করার কথা বলেছি। আমরা কিন্তু এই সরকারের আমলেও বলেছি যে বিগত 15 বছরে কারা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত আছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করার কথা বলেছি। দেশবাসীর কাছে এই সরকার তো অনেকগুলো কমিশন করেছে, একটা কমিশন করুক বিগত 20 বছরে সংখ্যালঘু নির্যাতনের সাথে কারা জড়িত এবং কি কারণে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, একটা কমিশন করে দেশবাসীর কাছে সেটা উন্মোচন করুক। আমরা তো চাই যে এটা আওয়ামী লীগ করেছে না বিএনপি করেছে না জামাত করেছে এই প্রশ্ন শেষ হওয়া উচিত। বর্তমানে অনেকে মনে করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, এটা কিন্তু আর ধর্মের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং শেখ হাসিনা সরকারকেই আবারও হয়তো ফিরিয়ে আনবার জন্য বা আওয়ামী লীগকে কোনো একটা রাজনৈতিক জায়গা তৈরি করে দেওয়ার জন্যই চিন্ময় কুমার প্রভু কাজ করছে, যেখানে আপনাদের নেতা হয়ে কাজ করছে, সেখানে কি বলবেন? আচ্ছা, বাংলাদেশে সবসময় কিছু লোক ছিল, সবসময় দেখবেন আওয়ামী লীগের সময় কিছু আওয়ামী লীগ নেতারা বলেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার আগে সরকারে বলেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এখনো কিছু লোক আছে তারা বলছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ধরনের কিছু লোক থাকবেই, তারা আজকে বলবে কালকেও বলবে, তারা এই ধরনের কথাগুলি বলেই যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এগুলি একটি ফেক কথা এবং এগুলি বলার জন্য বলা এবং এগুলো রাজনৈতিক বক্তব্য। আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এই দেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মহান মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল সেটা আপনারা জানেন, আমরাও জানি। তাই আমরা দেশকে ভালোবাসি, দেশে থাকতে চাই, দেশে থাকার জন্য একটি সংখ্যালঘু বান্ধব যে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সংখ্যালঘু নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের মূল আন্দোলনের মূল বিষয়টি হচ্ছে, মূল জায়গাটি হচ্ছে যে একটি সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা বসবাস করতে চাই একসাথে। কারণ এই বাংলাদেশ যদি কোনো কারণে বিপদে চলে যায়
আমাদের যেমন সমস্যা হবে, প্রত্যেকটি মানুষেরই সমস্যা হবে। আমরা চাই বাংলাদেশের জায়গায় থাকবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে, যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে থাকবে। চিন্ময় দাস তো উনি ব্যক্তিগতভাবে অপরাধের কারণে ধরছে, এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন, প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন। চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, সেই কারণে তাকে আক্রমণ করা হয়। ভাই আপনারা প্রশ্ন করেন ছাত্র সংগঠন, এখানে ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বা ইসলামী ছাত্র শিবির বা হচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল, সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চালাচুবান্ডাদের মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে, সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না, এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার, এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 19টি ছাত্র সংগঠন এখানে আছে। আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন, যারা এই যে গত 2-3 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে বুক চিতিয়ে। তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, সেটা জাতির জন্য দুর্ভাগ্যের, এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য। সেই বিষয়টিকে সতর্কতা হিসাবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে, সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করব। আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে। ইসকন নিয়ে হচ্ছে আমার যতটুকু মনে হয়, ইসকন 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটে। তো যেহেতু এটা ইউনাইটেড স্টেটে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মানে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। তো বেসিক্যালি যদি কমন সেন্সলি বলি, একটা আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে, আর আমার দেশে তাহলে সেটা কবে আসছে, এটা একটা প্রশ্ন। তো আমার দেশে আসছে দেখা গেছে 1970-এর দশকে, যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে হচ্ছে 1971 সালে। তার মানে এখানে একটা কমন কোশ্চেন চলেই আসে যে আমাদের দেশে আসছে হচ্ছে 1970 সালে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তার মানে বোঝা যাচ্ছে ইসকন আমাদের দেশের কোনো যে মন্ত্রণালয়গুলো আছে, এগুলো কোনোটার আন্ডারে এখন পর্যন্ত রেজিস্টার্ড হয় নাই। এবং ইসকন নিয়ে যে এত কথা উঠার পরেও গত 2 দিন আগে ইনকালাব মঞ্চ হচ্ছে একটা সংবাদ সম্মেলন করছে, এবং তারাও ইসকনের বিষয়ে যে ডিটেলস, এটা সরকারকে ক্লিয়ারিফাই দেওয়ার জন্য বলছে। তো সরকার এখনো ক্লিয়ারিফাই দেয় নাই। তো আমার যতটুকু মনে হয়, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর ইসকন আমাদের দেশে আসছে 1970 সালে, তার মানে আমার মনে হয় আমাদের দেশে কোনো মন্ত্রণালয়ের আন্ডারে এখন পর্যন্ত ইসকন রেজিস্টার্ড হয় নাই। সুতরাং রেজিস্টার যেহেতু হয় নাই, এখন যদি সরকার এটাকে রেজিস্টার ভুক্ত করতে যায়, তাহলে এখানে একটা বিশাল কোশ্চেন চলে আসবে হঠাৎ করে, যে এতদিন তাহলে ইসকন তাহলে সংগঠন হিসেবে কার্যক্রম কিভাবে পরিচালিত করছে আমাদের দেশে উইদাউট রেজিস্টারে। তো এটা একটা বিশাল কোশ্চেন। তো সরকার এটা নিয়ে মনে হয় একটু কনফিউশনে আছে, এবং আরেকটু তাদের নিজেদের মধ্যে আলোচনা করতেছে। এখন তারা ভেবে দেখবে আসলে কি উত্তর দেওয়া যায়, কিন্তু তারা এই বিষয় নিয়ে আমার মনে হয় না একদমই তাড়াহুড়া করবে। এরপরে আরেকটা কথা যদি আমি বলি, যে ইসকন হচ্ছে ধরেন আমাদের দেশে 70 সালে আসছে, আমাদের দেশে যদি এখন পর্যন্ত ধরেন রেজিস্টার না হয়ে থাকে, তাহলে হচ্ছে তাদের যে ফান্ডগুলো আসতেছে, তার মানে এগুলো তো একটা অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। তার মানে এগুলোর কোনো ডিটেলস কোনো মন্ত্রণালয়ের আন্ডারে নাই, কোথা থেকে ফান্ড আসতেছে এবং এই ফান্ডগুলো হচ্ছে কিসের কাজে খরচ হচ্ছে, এবং ইসকন যে আসলে কি সংগঠন, মানে তাদের কাজটা কি, তারা কি এনজিও বেসিক, নাকি তারা কি রিলিজিয়ান বেসিক, নাকি তারা হচ্ছে ধরেন না কোনো পলিটিক্যাল বেসিক, এটাও তো তাদেরকে একটা ক্লিয়ারিফাই দিতে হবে। এখন যদি তারা পলিটিক্যাল বেসিক হয়, তাহলে হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশন, তাদের কাছে একটা মনে করেন ক্লিয়ারিফিকেশন, তাদের কাছে একটা একদম ক্লিয়ার ডিটেলস থাকতে হবে যে তাদের কত আয় বাৎসরিক, এবং তাদের বাৎসরিক খরচ কত, এবং তারা আসলে কি কার্যক্রম পরিচালনা করে, এবং তাদের ইন ফিউচার হচ্ছে ডেস্টিনেশনটা কোথায়। প্রতিটি সংগঠনের হচ্ছে একটা ডেস্টিনেশন থাকে। এখন যখন তারা এই বিষয়গুলো ক্লিয়ার করতে যাবে,
তখন একজন জেনারেল লোক যারা তারাও কিন্তু কোশ্চেন উঠাবে যে আসলে আপনাদের ফিউচার ডেস্টিনেশনটা কি বা ফিউচার টার্গেটটা কি। তো আমার মনে হয় এই মুহূর্তে সরকার ইসকনের বিষয় নিয়ে একটু বেশি কনফিউশনের মধ্যে পড়ে গেছে, এটা একদম বুঝাই যাচ্ছে। কেননা ইনকালাব মঞ্চ যখন হচ্ছে একটা সংবাদ সম্মেলন করলো এবং ইসকনের ব্যাপারে একদম ডিটেলস চাইলো, তখন সরকার এখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে আসলে কি বলবে। কারণ সরকার নিজেও জানে যেহেতু 1970 সালে আমাদের দেশে আসছে, তখন পূর্ব পাকিস্তান, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তার মানে এরা রেজিস্টারভুক্ত হয় নাই। আর এখন যদি সরকার তাড়াহুড়া করে তাদেরকে রেজিস্টারভুক্ত করতে যায়, তখন মানুষ প্রশ্ন করবে এতদিন তাহলে উইদাউট রেজিস্টারটা কিভাবে চলছে, এটা একটা বড় বিষয়। এরপরে যদি রেজিস্টার্ড হয়েও থাকে তাহলে এখন কোন মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্টার্ড হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। যেহেতু তারা ইন্টারন্যাশনাল সংগঠন, সুতরাং তাদেরকে তো একটা মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি একদম সিম্পলি বলি, সাধারণ মানুষ যেভাবে বুঝে, ধরেন আমি সৌদি আরব যাব, আমার একটা ভিসা থাকতে হবে, এবং সৌদি আরব গিয়ে আমি যদি একটা ব্যবসা করতে চাই তাহলে ওই দেশ থেকে আমাকে একটা লাইসেন্স নিতে হবে। চাই ওই ব্যবসা একটা বাদাম বিক্রিরও হোক, সমস্যা নাই, কিন্তু লাইসেন্স মাস্ট, এবং লাইসেন্স শুড বি আন্ডার দ্য মিনিস্ট্রি। তো এটা একটা বড় বিষয়। তো এখন সরকার এটা নিয়ে একদম কনফিউশনে আছে। আমার মনে হয় এই যে আজকে যে প্রোগ্রামটা আপনারা দেখেছেন কাওমি মাদ্রাসা, বর্তমানে ঢাকা শহরে অনেক জ্যাম, অনেক ট্রাফিক, এবং এরকম একটা সময়ে ঢাকা ডিএমপি মানে ট্রাফিক বিভাগ যেটা, ঠিক আছে, ট্রাফিক মন্ত্রণালয়, তারা কিন্তু এরকম একটা, তারা দেখতেছে ঢাকা শহরে ট্রাফিকের পরিস্থিতি খুবই খারাপ। এরকম একটা পরিস্থিতিতে তারা ছুটির দিনে এরকম একটা প্রোগ্রাম করার অনুমতি না দিয়ে একদম চলমান একটি দিনে, আজকে হচ্ছে ধরেন মঙ্গলবার, একদম চলমান একটি সময়ে, চলমান একটি দিনে তারা এরকম একটা প্রোগ্রাম করতে দিয়ে দিছে। এরকম একটা প্রোগ্রাম যখন হয়েছে, অটোমেটিক এগুলো টপ অফ দ্য নিউজ আসছে যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, যেহেতু এটা সরোয়ার্দী উদ্যান এমনিতেই নাম করা। তো এই আমার মনে হয় ইসকনের বিষয়টাকে একটু অন্যদিকে সাইড মুভ আপ করার জন্যই আমার মনে হয় ট্রাফিক বিভাগ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে আমরা তো আসলে সবসময় ঘটনার সামনে থেকে দেখি, কিছু লোক আছে ঘটনার পিছন থেকে দেখে, কিন্তু কিছু লোক আছে ঘটনার পিছনে গিয়ে তারও 1 কিলোমিটার পিছনে যাবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরেন বাংলাদেশে একজন রাজনীতিবিদ ছিল মাওলানা সাইদি, সে আজ থেকে 20 বছর আগে বলছে যে 20 বছর পরে শেখ হাসিনা কোথায় যাবে, ঠিক 20 বছর পরে শেখ হাসিনা সেখানেই গেছে। তো বর্তমানে আমাদের যারা রাজনীতিবিদ আছে এবং আমাদের যারা বিশ্লেষক আছে, তাদেরকে চিন্তা করতে হবে এইরকম ভাবে, মানে আজ থেকে 20 বছর পরে কি হবে রাজনীতিতে, আগামী দিন কি ঘটতে যাচ্ছে আমার দেশে, আগামী দিন কি হতে পারে, এটাই হচ্ছে তাদের বিশ্লেষণ করা। এখন সরকার প্রধানের দায়িত্বে যারা বসে আছে তাদের কিন্তু রাস্তায় এসে দেখার সময় নাই যে রাস্তাতে কি হচ্ছে। রাস্তাতে এসে দেখবে হচ্ছে গোয়েন্দা সংস্থা, রাস্তাতে এসে দেখবে হচ্ছে বিভিন্ন আমাদের SBI, আমাদের NBI, বিভিন্ন আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, রাস্তাতে এসে তারা দেখবে যে মানুষ আসলে কি করতে চাচ্ছে, মানুষ আসলে কি চাচ্ছে। এখন ধরেন এরকম একটা প্রোগ্রাম হইলো আলেম ওলামাদের, আমি অবশ্যই আলেম ওলামাদের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু এই প্রোগ্রামটা তো শুক্রবারও দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা তারা শুক্রবারে দিত। যদি ট্রাফিক বিভাগ বলতো যে এখানে ট্রাফিকের অনেক সমস্যা, আপনারা এই প্রোগ্রামটা শুক্রবারে দেন, অবশ্যই তাদের যে ম্যানেজমেন্টের ছিল সে এই যৌক্তিক দাবিটা মানতে বাধ্য থাকতো। কেননা সে চিন্তা করতো আসলে তো ট্রাফিক অনেক সমস্যা, আমার লোকগুলো আসতে সমস্যা হবে, সুতরাং প্রোগ্রামটা শুক্রবারে করে দিই। কিন্তু ওনারা প্রোগ্রামটা শুক্রবারে না দিয়ে ওনারা চাইলো, ধরেন আজকে মঙ্গলবারে চাইলো, ডিএমপি ট্রাফিক কোনো গবেষণা না করে মঙ্গলবারে দিয়ে দিল। তার বিনিময়ে আমরা কি দেখলাম, আমাদের যারা সমন্বয়ক আছে, ধরেন তার মধ্যে ধরেন একজনের নাম যদি আমি উল্লেখ করি, রাপিয়া, সে নিজেও বলছে, আজকে তার একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে এরকম একটা ব্যস্ততম সময়ের মধ্যে এরকম একটা প্রোগ্রাম করা উচিত হয় নাই। তখন আমি তাকে কমেন্টে বলছিলাম যে এইরকম যে আসলে প্রোগ্রাম তারা করছে, দোষটা তো তাদের না, কিন্তু প্রোগ্রাম করার আগে তো তারা কোনো না কোনো মন্ত্রণালয়ের আন্ডারে একটা অনুমতি নিচ্ছে, মন্ত্রণালয় পর্যন্ত না যাক অন্ততপক্ষে তারা নির্বাহী যে মনে করেন থানা, এই থানার আন্ডার থেকে তো তারা অনুমতি নিচ্ছে নিরাপত্তার জন্য। এখন নিরাপত্তার জন্য যখন কোনো থানাতে অনুমতির জন্য গেছে, অবশ্যই সে রাস্তাতে ছিল, সে তো দেখছে ট্রাফিকের কি অবস্থা, সেই প্রোগ্রামটাকে কেন শুক্রবারে করলো না। সুতরাং আমাদেরকে সবসময় থিঙ্কিং অ্যাবাউট দ্য বিহাইন্ড দ্য চিন, মানে হচ্ছে পিছনের গল্পে কি হইতেছে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, বিহাইন্ড চিনে চিন্তা করতে হবে, আসলে আমরা সামনে থেকে চিন্তা করি। ঠিক আছে, একটা প্রোগ্রাম হয়েছিল, আপনি বলেছিলেন যে তারা তাদের যে পরিষদ লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ, কিন্তু মুসলমান কেন নেই, এই জিনিসটা আপনি তুলে ধরেছিলেন, এই বিষয়টা একটু বলেন। এটা আসলে একদমই একটা কমন কোশ্চেন, অনেকেই অনেক সময় বলছে, হয়তোবা এটা ফোকাস হয় নাই, অনেকেই বলছে, এবং হয়তোবা আমি হঠাৎ করে বলছি বা আমি রাগের মাথায় ছিলাম,
হয়তো বা মানুষ এটাকে একটু বেশি অ্যাকসেপ্টিং করে নিছে বা লাইক করে নিছে। আসলে আমার ওই সময় যে মানে ভাইরাল হবো বা হ্যান ত্যান এত কিছু মাথায় ছিল না। তখন আমাদের একটা প্রোগ্রাম চলতেছিল ডাকসু ভলান্টিয়ার, আমরা যারা বন্যাতে কাজ করছি একসাথে ডাকসু ভলান্টিয়ারের প্রায় 3000 লোক আমরা কাজ করছি একসাথে। আমাদের প্রোগ্রাম চলতেছিল ঢাকসুর ভিতরে। আমি কি কারণে যেন বের হয়েছিলাম, বের হয়ে দেখতেছি যে এখানে ইসকনের প্রোগ্রাম। তখন আগে আমি এখানে দাঁড়াই কিন্তু ওনার কথাগুলো শুনতেছিলাম, কেননা যুক্তিক কথাও তো থাকতে পারে। আমি একটা বিষয় সবসময় ফলো আপ করি যে কখনো যুক্তিক কথার বিরুদ্ধে যাওয়া যাবে না, চাই আপনি যত শক্তিশালী হন। দেখেন শেখ হাসিনা চাইতে শক্তিশালী এই দেশে কেউ ছিল না, কিন্তু সে আজকে এই দেশে নাই। কেননা সে যুক্তিক কথার বিরুদ্ধে দাঁড়াইছিল। তো আমি সবসময় মনে করি যুক্তিক কথার বিরুদ্ধে কখনো দাঁড়ানো যাবে না, যত সিম্পল বিষয় হোক। তো এসে যখন দেখলাম এই মহিলাটা বলতেছে যে এই দেশে আমরা আগে ভালো ছিলাম, এখন আমরা অনেক সমস্যাতে আছি, এখন আমরা বোধ সমস্যাতে আছি, অনেক সমস্যাতে আছি। তখন আমি তাদের সাইনবোর্ডটার দিকে আমার নজর গেলে ওখানে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তখন আমার মেজাজটা গরম হয়ে গেছে। দেখলাম একে তো উনি উল্টা কথা বলতেছে, তার মধ্যে একটা সাইনবোর্ডও নিয়ে আসছে উল্টা। তো আমি প্রশ্ন করলাম আসলে এটা তো একটা কমন সেন্স যে আপনারা আমরা হচ্ছে মেজরিটি পার্সন বাংলাদেশে, ঠিক আছে, আপনি একটা সাইনবোর্ড বানাইছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তো মেজরিটি পার্সনকে আপনি বাদ দিয়ে কিভাবে সেটা ঐক্য হয়? ঐক্য মানেই হচ্ছে একতা, ইউনিটি, রাইট? তো একতার মধ্যে আপনি যদি মেজরিটি পার্সনকে মাইনাস করে দেন তাহলে এটা কি একতা হবে? হবে না। এটা একটা কমন কোশ্চেন। এই যে কমন কোশ্চেনগুলা, ঠিক আছে, এই কমন কোশ্চেনগুলা এগুলো কিন্তু যৌক্তিক কোশ্চেন। তো প্রতিটি যৌক্তিক কোশ্চেন আসলে সরকারকেই তুলতে হবে। এখন প্রতিটি যৌক্তিক কোশ্চেনকে যদি যৌক্তিক কোশ্চেন বলার জন্য যদি পাবলিক এভাবে রাস্তায় এসে বলে, এটা কিন্তু সরকারকে একটা ভালো প্রতিক্রিয়া যে দেয় না। যে সরকার আছে কেন তাইলে, ডিজিএফআই আছে কেন তাইলে, গোয়েন্দা সংস্থা আছে কেন? ধরেন আমি আপনাকে প্রশ্ন করি, এই যে কোশ্চেনটা আমি তুলছি, এই কোশ্চেনটা তোলার কথা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়, রাইট? আমাদের মিনিস্ট্রি অফ ল তোলার কথা। কেননা তারা যে একটা সাইনবোর্ড বানাইছে, এই সাইনবোর্ডটা তো একটা সংগঠনের, একটা সংগঠন তো শুড বি রেজিস্টার্ড বাই এ মিনিস্ট্রি, রাইট? তো একটা মিনিস্ট্রির আন্ডারে যখন একটা সংগঠন রেজিস্টার্ডের জন্য যাবে, তখন তো সে দেখবে সাইনবোর্ডটা আসলে কি নামে হচ্ছে। এখন আপনি লিখে দিলেন আমি রামকে হত্যা করতে চাই, এরকম একটা সাইনবোর্ড নিয়ে আপনি কি মিনিস্ট্রি থেকে লাইসেন্স নিতে পারবেন? পারবেন না, কেননা এটা যুক্তিসঙ্গত নয়। তো এরকম একটা অযৌক্তিক একটা সাইনবোর্ড আপনি বানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। যখন এই সাইনবোর্ডটা নিয়ে আপনি কোনো মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশনের জন্য যাবেন, তখন ওই মন্ত্রণালয় তো শুড বি থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, রাইট? তো কেন থিঙ্কিং করে নাই? আচ্ছা, থিঙ্কিং করে নাই ধরলাম বাই মিস্টেক, বাই মিসলিডিং, মন্ত্রণালয়ের একটা ভুল হইতেই পারে। মন্ত্রণালয় যখন পার হয়ে গেল, তাহলে এখানে তো আরো সংস্থা রয়েছে, আইন মন্ত্রণালয়। তখন আইন মন্ত্রণালয় কেন বিষয়টা চিন্তা করলো না, কেন প্রশ্ন উঠালো না? প্রতিটি যৌক্তিক দাবি আমি মনে করি জনগণের পক্ষ থেকে না, প্রতিটি যৌক্তিক দাবি উঠতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। কেননা যৌক্তিক দাবি যখন জনগণের পক্ষ থেকে বারবার উঠতে থাকে, তখন কিন্তু জনগণ সরকারের উপর বিরক্ত হয় যে যৌক্তিক কথা বলার জন্য যদি আমাকেই আসতে হয়, সমস্যা সমাধান করার জন্য যদি আমাকেই আসতে হয়, তাইলে আমরা আপনাকে রক্তের বিনিময়ে বসাইছি কেন? তাইলে আপনার কাজটা কি? এটা একটা বড় প্রশ্ন। এই যে মনে করেন একটা বিষয় কথার সাথে সাথে আসলে অনেক কথাই চলে আসে। ধরেন এই যে আমাদের 7 কলেজ নিয়ে আমাদের ছাত্রছাত্রী অন্যান্য কলেজের ভাইয়েরা এখন আন্দোলন করতেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বর্তমান সময়ে সবচেয়ে আন্দোলনের বিশ্ববিদ্যালয় কোনটা বলা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে আন্দোলন লেগেই থাকে বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক ইস্যু নিয়ে, অযৌক্তিক বলবো না, বিভিন্ন যৌক্তিক ইস্যু নিয়ে আন্দোলন লেগেই থাকে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি আপনি বাকি 7টা কলেজকে রাখেন, তাহলে সুতরাং বোঝা যায় যে তাদের মনে করেন সেশন জটের একটা থাকে, ঝামেলা থাকে, এবং এটা প্রুভেড, এটা হয়েছেও, ঠিক আছে? সুতরাং তাদের এই সেপারেট হইতে চাওয়া এটা কি যৌক্তিক না অযৌক্তিক? অবশ্যই যৌক্তিক। সুতরাং এটা একটা যৌক্তিক কোশ্চেন। সুতরাং এই যৌক্তিক কোশ্চেনের বিরুদ্ধে আমি দাঁড়াই, চাই সরকার দাঁড়াক, এটা তো হচ্ছে এগেইনস্ট যৌক্তিক কোশ্চেনের বিরুদ্ধে। তো যৌক্তিক কোশ্চেনের বিরুদ্ধে যখন শেখ হাসিনা দাঁড়াইলো, এত ক্ষমতাবান, সে টিকতে পারলো না। আর আপনি হচ্ছেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনি কিভাবে টিকবেন? এটা তো সম্ভবই না। এবং যৌক্তিক কোশ্চেনের বিরুদ্ধে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন, আমি আমাদের সমন্বয়কদেরকেও দেখছি, তারাও বলেছে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাক। হয়তো তাদের মেধা আমার থেকে বেশি হতে পারে, তারা কি চিন্তা ভাবনা নিয়ে বলেছে আমি ঠিক জানি না। তবে আমার মেধা যতটুকু মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিজিবি ইউনিভার্সিটি, এখানে বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়, আলোচনা হয়। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি ওই 7 কলেজ থাকতে যায়, এটা একটা মানে হিউজ সমস্যার কারণ। আমার মনে হয় তাদের যে সেপারেট চাওয়াটা, এটা কিন্তু যৌক্তিক। আমি আসলে এখানে ওই বিষয়টা তুলতে চাচ্ছি না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি, ইন দ্য টোটাল বাংলাদেশ এখানে যতগুলো যৌক্তিক প্রশ্ন আছে, যৌক্তিক প্রশ্নের বিপরীতে কখনো যাওয়া যাবে না। এই যে ইসকনের যে সাইনবোর্ডটা, এটা কিন্তু যৌক্তিক একটা প্রশ্ন।
এই যে আমি পাবলিক হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্নটা উঠেছি, এটা কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ ল, আইন মন্ত্রণালয়ের লজ্জা পাওয়া উচিত, কিন্তু সে লজ্জা নিবে না। কেন নিবে না? কেননা সে তো আসছে নতুন। এখন নতুন যে কেউ যখন ক্ষমতায় আসে সেটাকে বলে আমরা হানিমুন পিরিয়ড, আর আমরা এই সরকারকে নিয়ে আসি একটা কঠিন বাস্তবতার মাধ্যমে। সুতরাং তার কাছে আরো বড় বড় ইস্যু আছে, তার কাছে এই ছোট মোটো ইস্যু নিয়ে কথা বলার সময় নাই। সুতরাং আমি এটা তার ভুল হিসেবে দেখতেছি না। তবে আমি শুধু এটাই বলতে চাচ্ছি, প্রতিটি যৌক্তিক কোশ্চেন, আর সেটা হোক সিম্পল বিষয়, সেটা হোক হার্ড বিষয়, যৌক্তিক কোশ্চেনের বিরুদ্ধে যাওয়া কোনো সরকারের জন্য সেটা শুভকর না। এটা আপনি যতই ভালো হন, আপনার নিজের পায়ে নিজের কুড়ালের মারা হবে, ঠিক আছে? আপনি যদি দেখেন আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা আন্দোলন ছিল, এটা কি যৌক্তিক ছিল না? অবশ্যই যৌক্তিক ছিল। তারা চাকরির জন্যই তো আসছিল, যৌক্তিক ছিল। আপনি যখন যৌক্তিক দাবির বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছেন, তখন এটা ঘুরে গেল কোথায়? সরকার পতনের দিকে। তাইলে এই যে যৌক্তিক দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি কি করলেন? নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। তাহলে এখানে দোষটা তো কারণ না। তোরা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরের কথাগুলো শুনতে পারলেন এবং শেখ আহমদুল্লাহ হুজুরের কথাগুলো শুনতে পারলেন এবং আলেম সমাজের কথাগুলো শুনতে পারলেন। দেখেন, মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর এবং শেখ আহমদুল্লাহ হুজুর, এদের দুজনের কথা আমি ব্যক্তিগতভাবে কেন বললাম? দেখেন, যখন আমাদের আইনজীবী ভাইকে যখন ইসকন নিষিদ্ধ সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন, তারা যখন আমার ভাইকে হত্যা করলো দিনে দুপুরে, এই যে কর্মকাণ্ডটা করলো, এটা যদি অন্য কেউ করতো এখন কি হইতো? মানে হিন্দুদের যদি করা হইতো, তার এতক্ষণে ভারত থেকে কি পরিমাণ ওই দাদা কি পরিমাণ কি করতো সেটা আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, এই দুইজনের নাম উদ্দেশ্য কি? এই দুইজনের নাম বলা উদ্দেশ্য এই জন্যই, দেখেন মিজানুর রহমান আজহারী হুজুর সে বড় মাপের একজন ওয়াইজ, বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন স্কলার। তার একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ শ্রোতা হয়। আমিও তো একজন আলেম, আমিও যদি মাহফিলে যাই, আমার মাহফিলে 200 মানুষও হয় না। তো আমার আর মিজানুর আজহারী হুজুরের মধ্যে পার্থক্য আছে কিনা ভাই? সে যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়, আর আমি যেখানে যাই 200 মানুষ হয়। তার মানে বোঝা গেল তার একটা দাম আছে আলাদাভাবে, ব্যক্তিগতভাবে। মামুনুল হক, ফজল করিম, চরমনাই পীর সাহেব, তারপরে জামাত ইসলাম নেতাকর্মীরা বা অন্যান্য নেতাকর্মীরা, তারা কিন্তু সবাই কিন্তু এটার বিরোধিতা করেছে। তবে তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ আহমদুল্লাহ হুজুর। শেখ আহমদুল্লাহ হুজুরের নাম এবং মিজানুর আজহারী হুজুর নাম বারবার বলতেছি এজন্য যে তাদেরকে আমরা কিন্তু আলাদাভাবে তাদের একটা কথা আমরা গ্রহণযোগ্য মনে করি। এই জন্য কিন্তু তাদের নামটা বারবার আমরা কি বলতেছি, বা হেডলাইনে বা উপরে থাম্বনেইলে আমরা দেওয়া কিছু ছবি দেওয়া আছে। তো কথা হচ্ছে, এই ইসকন হচ্ছে এতটাই এমন একটা জঘন্যতম সন্ত্রাসী সংগঠন, যেটা আমার আর মুখে বলার দরকার পড়বে না, কারণ আপনারা এটা ভালো করে বুঝে গেছেন। দেখেন, সন্ত্রাসী যদি সংগঠন না হইতো, ওদের যে ওই যে বলৎকার করছে, যেই কি বলবো, আরে জানোয়ার বলবো না, আর কি বলবো তাও বলতে পারতেছি না, চিন্ময় না কি জানে এটার নাম, দাস, ওই যে জানোয়ার, ও যে ছেলেদেরকে বলৎকার করছে আর বহু পাপে লাগে লিপ্ত, তারপরে ও হচ্ছে মানে বাংলাদেশকে অপমান করেছে, বাংলাদেশের পতাকাকে অপমান করে কথা বলেছে। এই জন্য কিন্তু অবশ্যই শাস্তি পাওয়া উচিত। ওদের যদি বুকে দম থাকে, আইনি শক্তি থাকে ওদের মধ্যে, তাহলে ওরা এইভাবে মানুষদেরকে, আমাদের ভাইকে হত্যা না করে, তুই ভ্যানগুলো আটকে তারা সরাসরি মানে আইনি লড়াই করে তারপর তারা তাদের পারলে তাদের বাপরে ছাড়াই নে, সেটা না কইরা আমাদের ভাইরে কেমনে দিনে দুপুরে, মানে এগুলো মানে কল্পনাও করা যায় না। মানে চিন্তা ভাবনা করতেছেন, মানে এগুলো কি করছে, চিন্তা ভাবনা আমার মাথায় আসে? আমার তো মাথায় ধরা না, এটা কেমন সম্ভব? এটাও কি সম্ভব? একটা মানুষকে তরতাজা কেমনে কি করে ফেললো, এখন পর্যন্ত কোনো বিচার আমরা পাইলাম না। এদেরকে এখন পর্যন্ত নিষিদ্ধ করতে পারলো না এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। চিন্তা করতে পারেন? তো ওরা যদি আমাদের মুসলমানের 95% মুসলমানের দেশে বসে ওরা যদি এরকম করতে পারে, তাহলে এরা মানে ভারতে বসা কি আমাদের মুসলমানের উপর কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করতে পারে, একটাবার শুধু চিন্তা ভাবনা করে দেখেন। ওদের কি করা উচিত, ভাই? এই যে পেশাল সারাদিন পেতে পারবো, কিন্তু ওদের যদি নিষিদ্ধ আমরা না করতে পারি, এই ইসকন মানে আরেকটা কথা ভাই, এখানে একটা কথা রয়ে গেছে ভাই। এখন বলবেন যে ভাই, ইসকন এত বছর 16 বছর শুনছি, নাম কমে শুনছি, কিন্তু এর মধ্যে এরকম এত উতরে গেছে বা এত পরিমাণ মানুষ আমরা তো দেখি না। হ্যাঁ, এত মানুষ ছিল না, এখনো নাই। তাহলে কারা? এগুলো হচ্ছে আওয়ামী লীগের লোক। এগুলো কারা ভাই? আওয়ামী লীগের লোক। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। আপনি বলবেন এই মিয়া, এটা প্রমাণ আছে? প্রমাণ আমি কিন্তু শুরুতে দিয়েছি, দেখতে পারলাম। মানে ওই ইসকনের ওখান থেকে 11 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
11 জনকে মেন নেতাদেরকে 11 জন গ্রেফতার করছে। তারপর সামসামামসাত আছে, এগুলো তো ধরলামই না। তো চিন্তা করতে পারেন, এবার রিস্কাওয়ালা সাইজা কদিন আগে ওই যে বাটপারি করছে। আমরা এত শিক্ষিত অথচ আমরা বেকার। যা দেখ পরবর্তীতে হয় আওয়ামী লীগের বিশাল পদের একজন লোক। কি বুঝলেন? ওরা প্রতিটা যদি 72 মেতররা যদি দেখবেন যে ওরা মানে আন্দোলন করতেছে, তো ওই আন্দোলনের সাথে মনে করবেন বেশিরভাগ হয়েছে এই আওয়ামী লীগের লোক। ওরা এত পরিমাণ নিচু নেমে গেছে, নিচে পতিতালয় যদি দেখেন ওখানে দেখবেন আওয়ামী লীগ, সবই আওয়ামী লীগ। এমন একটা অবস্থা, ধরা ক্ষমতা সারা জীবন ফাও খাইছে বসে বসে, সেইটা এখন খাওয়ার জন্য যা মন আছে তারা সেটা করতেছে। আর কোনো কথা না ভাই, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।